ঘোষাল পরিবার সম্পর্কে জানে না এমন লোক বোধহয় সে অঞ্চলে ছিল না। সব দিক দিয়ে বিচার করলে ঘোষালদেরকে এক প্রকার জমিদারই বলা চলে। ঘোষাল বংশের শিরোমণি রামচন্দ্র ঘোষাল অনেক বছর আগে এই দেবুলিফুল গ্রামে এসে নিজ বাসভূমি বানান। তারপর বহু সম্পত্তি কিনে ও সুবৃহৎ দালানকোঠা করে জমিদারের তকমা লাভ করেন। এর আরও পরে প্রজা এনে বসান এই গ্রামে এবং ভূ সম্পত্তি পূজাবিলি করে খাজনা আদায় করতেন। তখনকার লোকেরা রামচন্দ্র ঘোষালকে জমিদার না বলে রাজা রামচন্দ্র বলতেন, এমনই ছিল তার প্রতাপ। তারপর অনেক বছর কেটে গেছে। জমিদার রামচন্দ্র ঘোষাল গত হয়েছেন বহুকাল আগে। তার দুই সুযোগ্য পুত্র এখন জমিদারি সামলায়। বড় কর্তার নাম কালীপদ ঘোষাল আর ছোট কর্তার নাম কৃষ্ণচন্দ্র ঘোষাল। গ্রামে সকলে তাদের মানে ও শ্রদ্ধা করে। ঘোষাল পরিবারের দুর্গাপুজো সে গ্রামে বিখ্যাত ছিল, কারণ বিশাল জাঁকজমক সহকারে তা পালিত হতো। পুজো 4 দিন গ্রামের সকল নারী পুরুষ ভিড় জমাতো পুজো দালানে, আর রকমারি রান্না হতো পুজোর দিনগুলিতে। গ্রামের বাচ্চা বুড়ো সকলে পেট ভরে খেত। নদিয়া থেকে নটরাজ কবিয়াল আসতেন কবি গানের আসর জমাতে। এ কয়েকদিন গ্রামবাসীদের যেন আনন্দের সীমা থাকত না। সে বছরটা বেশ আমোদ প্রমোদে কাটল। পুজোর পর্ব মিটে যাওয়ার পর রোজকার মতো আসর বসত সেই পুজো দালানে। এই আসর বড় কর্তা কালীপদ ঘোষালই চালু করেন, কারণ নিজে ভারী গল্প বলার লোক ছিলেন। এখন তিনি 60-এর কোঠায় পা দিয়েছেন, তাই ওনার আসরে বড় কর্তার সমবয়সী ব্যক্তিই বেশি থাকত। সেদিনকার সন্ধ্যাবেলাটা ছিল ভূত চতুর্দশীর তিথি। বেশ জমাটি আসর বসেছে পুজো দালানে। বড় কর্তাকে নিয়ে জনশতেক লোক গোল করে বসে আড্ডা জমিয়েছেন। মাঝখানে সুউজ্জ্বল শিখায় জ্বলছে লণ্ঠনের গোটা কয়েক আলো, তাই সবার ছায়া পেছনের দেয়ালে দুলছে। বাইরে চন্দ্রহীন ঘুটঘুটে অন্ধকার সন্ধ্যা। বেশ রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে গল্পের আসরের জন্য। কথার ফাঁকে ফাঁকে হাতে হাতে হুঁকো ঘুরছে আর গুরুক গুরুক করে শব্দ হচ্ছে। আসরের মধ্যে থেকে কে একজন বলল, আজ বাদে তো কাল কালী পুজো, আর আজকের তিথিটাও ভূতের তিথি, তা একখান জমাটি ভূতের গল্প হবে নাকি? কি বলেন সবাই? সকলে তার কথায় সায় দেয়, বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হোক তাই হোক। কিন্তু ভূতের গল্প বলবে কে? সবাই এর ওর মুখের দিকে চায়, বলতে আর কেউ পারে না। এমন সময় গলাটা একটু ঝেড়ে নিয়ে দীননাথ মুখার্জি বলল, আমি একটা গল্প বলতে পারি, কিন্তু খুব ভয়ঙ্কর ভূতের ঘটনা কাকে বলে তা আমি জানি না। সবাই শুনে বিচার করে দেখুন। দীননাথ মুখার্জিকে আর কোনো কথা না বলতে দিয়ে বড় কর্তা বললেন, বেশ 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 দীননাথ, তুমি ওই ঘটনায় বলো। দীননাথ মুখার্জি ওপরে কড়িকাঠের দিকে কিছুক্ষণ তাকিয়ে ভেবে বললেন, আপনারা হয়তো জানেন না, আমার শৈশব আর কৈশোর অর্থাৎ বয়সের অর্ধেকটা সময় পিসির বাড়ি বেলগাছিয়া গ্রামে কেটেছে। পিসির কোনো ছেলে পিলে ছিল না, তাই ছোট ভাই হরনাথ যখন জন্মায় তখন আমার 4 বছর বয়স। পিসিমা অনেক বুঝিয়ে সুঝিয়ে আমাকে বেলগাছিয়া নিয়ে আসে নিজের ছেলের মতো মানুষ করবে বলে। তারপর থেকে আমি ওখানেই মানুষ। বেশ ছিল সেই শৈশবের দিনগুলো। গাছপালায় ঘেরা এক সুন্দর গ্রাম। গ্রামের পশ্চিম দিকে একটা ছোট্ট নদী বয়ে গেছে। ছোট্ট নদী হলেও শীতকালেও অল্প জল থাকে। সেই নদীতে কত স্নান করেছি, কতবার ছিপ ফেলেছি আর নৌকা বিহার করেছি, তা মনে পড়লে এখনো হাসি পায়। গ্রীষ্মের সেসব দুপুরের কথা মনে পড়লে যেন মনটা উদাস হয়ে যায়। মনে পড়ে সেসব দিনে পাঠশালা থেকে ফিরে মুখে যাই হোক কিছু গুজে ছুটে যেতাম মল্লিকদের আম বাগানে, নিজের হাতে বানানো ছোট্ট কুটিরিতে। গাছে ডালপালা, বাঁশ আর খড় দিয়ে বানানো শান্ত নীড়ে বসে বসে কত কথা ভাবতাম।
খেলতাম, গান করতাম প্রকৃতির মাঝে। কত জানা অজানা পাখির ডাক ভেসে আসতো। শুকনো ঝরা পাতার ওপর দিয়ে খস খস শব্দ করে চলে যেত সরীসৃপ। বাগানের মধ্যে একটা ক্ষুদি জাম গাছ ছিল, তাতে ঠেস দিয়ে অনেক দূরের বনভূমির পটভূমিকায় ঘেরা ছোট্ট ছোট্ট গ্রামগুলো নজরে আসতো। আর নজরে আসতো বিস্তৃত ধান ক্ষেত, তাল গাছের সারি, আর নদীর ওই দূরে গ্রামের পরিত্যক্ত শ্মশান। গাছে ঠেস দিয়ে চুপচাপ বসে সব দেখতাম। আর হু হু করে কত সময় যে পেরিয়ে যেত তার কোনো খেয়ালই থাকতো না। দুপুরে খাওয়ার পর সবাই যখন ভাত ঘুম দিত তখন আমি চলে যেতাম পালেদের বিলের ধারে। বিলের জল তেমন গভীর ছিল না, সেখানে বাইরে থেকে কত নাম না জানা পাখি ও হাঁস এসে ভিড় জমাতো। জলে ফুটে থাকতো পদ্ম আর শালুক। নির্জন দুপুরে সেসব পাখির দলদের দেখতে কত ভালো লাগতো। কি আর বলবো তার কথা। সেসব স্বর্ণ দিনগুলো মনে এলে যেন মনটা খারাপ হয়ে যায়। সেসব দিন আর ফিরবে না হে। দেখেছ, একটা ঘটনা বলতে গিয়ে কত অপ্রাসঙ্গিক কথা বলে ফেললাম। সেসব দিন ছিল বড় মধুর। বেশ, এবার আসল ঘটনায় আসা যাক। আমার ছোটবেলার বন্ধু বলতে একজনই ছিল, সে হলো হেমন্ত। দুজনে মিলে যে কত কাণ্ড করেছি তার কোনো হিসেব নেই। একটু মুচকি হেসে দীননাথ বলল, সেসব ঘটনা পরে একদিন বলবো। এরপর দীননাথ মুখার্জি কিছুক্ষণ কিছু না বলে চুপচাপ বসে রইলেন। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলেন, আমার তখন 20-22 বছর বয়স। তখনই আমাদের পাড়ার জাগরণী ক্লাবের নাম লিখিয়েছি। হেমন্ত আর আমাদের সমবয়সী কয়েকজন ছেলেরাও ছিল জাগরণী ক্লাবের সদস্য। সে বছর গ্রামে 2-1 দিন বাদে বাদে সম্ভ্রান্ত গৃহস্থ বাড়ি থেকে দামি দামি জিনিসপত্র চুরি যেতে লাগলো। অনেক চেষ্টা করেও চোর ধরা পড়ল না। পুলিশ এসে অনেক জেরা তল্লাশি চালিয়েও চুরির কোনো কিনারা করতে পারল না। পুলিশ অনেক লোককে শাসিয়ে হম্বিতম্বি করে ফিরে গেল আর বলে গেল খুব তাড়াতাড়ি আর কিনারা করে ছাড়বে। কিন্তু দিনের পর দিন যায়, চোর আর ধরা পড়ে না। গ্রামের সকলের মুখ শুকিয়ে গেল, চিন্তার ভাঁজ পড়ল কপালে। এমন সময় আকস্মিকভাবে এমন একটা ঘটনা ঘটে গেল যে যা দেখে গ্রামের সকলেই বিস্ময়ে সীমা থাকল না। একদিন দুপুরবেলায় সবেমাত্র ভাত খেয়ে উঠেছি, এমন সময় হেমন্তের ডাক শুনে বাইরে এলাম। আমি বললাম, কি রে, এই ভর্তি দুপুরবেলায় তুই? হেমন্ত পেছন থেকে ছিপ দুখানা বের করে বলল, সিঙ্গি বাবুদের পুকুরে মাছ ধরতে যাবি? আমি বললাম, এই সময়? হেমন্ত বলল, এই সময় তো লোকজন কেউ নেই, সবাই ভাত ঘুম দিচ্ছে, কেউ বাধা দেবে না, চ চ। শুনেছি ওখানে নাকি ভূত আছে, ওখানে মাছ ধরতে যাওয়াটা কি ঠিক হবে? হেমন্ত হেসে বলল, দুস, ভূত বলে কিছু হয় না, কিচ্ছু হবে না, আমি আছি তো। আর কিছু কথা না বলে আমাকে একবার জোর করেই নিয়ে গেল। আসলে লোকে বলে সিঙ্গিতে পোড়া বাড়িতে নাকি ভূতে গিজ গিজ করছে। সেই ভয়ে ভুলেও ওই পথ দিয়ে কেউ হাঁটেও না, কোসপিন কালও ওই পথ দিয়ে কেউ যায় না। ও লাগোয়া পুকুরেও কেউ মাছও ধরে না। হেমন্তের ধন্য সাহস আছে বটে। লোকে বাধা দিতে পারে বলে চললো এই সময় ছিপ কাঁধে। অগত্যা আমিও হেমন্তের পিছু নিলাম। বাড়িটার কাছে এসে গাটা কেমন ছমছম করতে লাগলো। হেমন্ত দিব্যি একটা জায়গা পরিষ্কার করে গুনগুন করে গান গাইতে গাইতে বেশ করে মাছের চার দিয়ে একখানা ছিপ আমার হাতে দিয়ে নিজে একখানা ছিপ পুকুরে ফেললো। হঠাৎ ওপার থেকে একটা দমকা হাওয়ায় একটা কটু গন্ধ আমাদের নাকে এসে ঠেকলো। উৎকট দুর্গন্ধ, মরা পচার মতো, খুব অসহ্য। এই দুর্গন্ধে বমি চলে আসে। আমি নাকে হাত পা চাপা দিয়ে বললাম, বাপরে, এত দুর্গন্ধ কিসের? এখানে টেকা তো দায়। হেমন্ত নাকে হাত চেপে বলল,
বুঝতে পারছি না ভাই, চ দেখে আসি। আমরা দুজন নাকে হাত চাপা দিয়ে যেদিক থেকে গন্ধটা আসছিল সেখানে গেলাম। একটা মোটা ঝোপের পাশে পড়ে থাকা একটা লাঠি দিয়ে ঝোপটা সরাতেই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে সেখানেই দাঁড়িয়ে পড়লাম। দেখলাম একটা উলঙ্গ প্রাপ্তবয়স্ক লোকের মৃতদেহ পড়ে আছে এবং তাতে পচন ধরতে শুরু করেছে, তাই এত দুর্গন্ধ। কিছু জায়গার মাংস কোনো একটা জানোয়ারে খুবলে খেয়েছে। এই দৃশ্য দেখে আমরা ভয়ে বিস্ময়ে সেখান থেকে এক ছুটে সবাইকে ব্যাপারটা বলতে গেলাম। সকলে শুনে ছুটে গেল সেদিকে ব্যাপারখানা দেখতে। আমি আর যাইনি ওর মধ্যে। পরে সব কিছু জানতে পারি। পুলিশে খবর দেওয়া হয়েছিল, তারা এসে মৃতদেহ নিয়ে গেছে এবং এটাও আবিষ্কার হয়েছে যে মৃতদেহটা কার। শুনে সকলের বিশ্বাসই হচ্ছে না যে মৃতদেহটা ঘনা পাগলার। এই বিশ্ব সংসারে পাগলের যে কোনো শত্রু থাকতে পারে এ কথাকে বিশ্বাসই করবে না। সকলের মনে একটা প্রশ্ন ঘুরতে লাগলো যে কে এবং কারা এবং কেনই বা এই নিরপরাধ পাগলকে এমন নৃশংসভাবে খুন করলো। ঘনা পাগলা সারাদিন মুখুজ্জিদের ভাঙা বাড়িতে থাকতো, আপন মনে সারাদিন বকতো আর গান করত। সকালে দয়া করে দুবেলা খেতে দিত, আর রাত হলে গ্রামময় ঘুরে বেড়াতো। মাঝে মাঝে তার গানও শোনা যেত। যে কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি তাকে এমনভাবে কোন রাক্ষস মারল, এই ঘটনায় সবার চোখে জল এসে গেল। সবাই খুব ভালোবাসতো ঘনা পাগলাকে। এই ঘটনার 3 দিন পরই আরও এমন একটা ঘটনা ঘটে গেল যে পাড়ার সবার মাথার টনক নড়ে গেল। বেলগাছিয়া সর্বজনীন দুর্গা মন্দিরে মায়ের সব গহনার যা জিনিসপত্র ছিল সব চুরি হয়ে গেল। সকলের আগে ফেটে পড়ল এই ঘটনার জন্য। যেমন করেই হোক চোর ধরা যায়। সেদিন সন্ধ্যাবেলায় পাড়ার সকলকে নিয়ে জরুরি মিটিং বসেছে জাগরণী ক্লাবে। ঠিক হলো যে ক্লাবের সদস্য আর গ্রামের জওয়ান পুরুষ মিলে গ্রাম পাহারা দেওয়া হবে প্রত্যেক রাত্রে। এক এক দলে 3-4 জন করে থাকবে, আর গ্রামের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে ছিটিয়ে থাকবে। সন্দেহজনক কেউ কিছু দেখলেই একজন ছুটে এসে গ্রামবাসীদের খবর দেবে। এই মতো ঠিক হয়ে সেদিন রাত থেকে শুরু হয়ে গেল আমাদের পাহারাদারি। এমন করেই বেশ কিছুদিন কাটল। গ্রামে কোথাও কোনো চুরির খবর আর শোনা গেল না। তবুও এমনভাবেই গ্রাম জুড়ে পাহারা চলতে লাগলো প্রত্যেক রাত্রেই। সবার একটাই কথা, যেমন করি হোক চোরের বংশ ধ্বংস করতেই হবে। দীননাথ মুখার্জি কথা থামিয়ে সবার দিকে একবার চাইল। দেখলো সবাই অত্যন্ত আগ্রহ নিয়ে তার এই বিস্ময়কর কাহিনী শুনছে। কর্তা বিরক্ত হয়ে বলল, আহ কি হলো দীননাথ, গল্প থামালে কেন? দীননাথ একটু হেসে বলল, এবার গল্পের আসল জায়গায় এসে পড়েছে কিনা, একটু গলাটা ভিজে নিয়ে বলি। বলে পাশে রাখা ঘটি থেকে ঢক ঢক করে কিছুটা জল খেয়ে নিয়ে আবার দীননাথ বলতে শুরু করলো। সে রাতও ছিল আজকেরই মতো ভূত চতুর্দশীর রাত। তো তখন সেই পরিস্থিতিতে সে কথা মনে ছিল না। সেই রাতে আমাদের দলে ছিল হেমন্ত, কালু আর নিমাই। আমরা এই কজন গ্রামের উত্তর দিকে এক জায়গায় পাহারায় ছিলাম। জায়গাটা রাস্তার 2 ধারে ঘন বন আর ঝোপঝাড়, তাল গাছের সারি ও বাঁশ বনে ভর্তি চারদিক। পাশে একটা মজা পুকুর। এখন ঘুটঘুটে অন্ধকারে ভালো করে কিছু চোখে পড়ে না। আমরা একটা জায়গা পরিষ্কার করে নিয়ে গোল হয়ে বসলাম। সবার হাতে একটা করে পাকা বাঁশের লাঠি। লাঠিগুলো পাশে রেখে শুকনো পাতা ডালপালা জোগাড় করে তা দিয়ে আগুন জ্বালালাম। তারপর নিজেদের মধ্যে গল্প গুজব করতে লাগলাম। তখন সবে আমরা তামাক খাওয়া ধরেছি, তাই সবাই তামাক ধরিয়ে নিজেদের মধ্যে গল্প করছি, আর গল্পের ফাঁকে ফাঁকে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি। হেমন্ত বিরক্ত হয়ে বলল, দূর, এই চোরগুলো সব মাটি করে দিলে। ভেবেছিলাম যে এবছর একটা নাটক করব, এই কালী পুজোতে তার হলো না দেখছি এদের জ্বালায়। কালু বলল, ঠিকই বলেছিস, গেল বছর নাটকটা বেড়ে হয়েছিল, কি বলিস? আমার আশা ছিল এবছর আমি মন্ত্রী হব,
তার হতে দিল কই পাজি হতচ্ছাড়া চোরগুলো। নিমাই ফিক করে একটা হেসে বলল, তুই আবার মন্ত্রী হবি? এ লেম আছে তোর? কালু রেগে গিয়ে বলল, মেলা বকিস না তো, সব চরিত্রই আমি করতে পারি। এইসব কথা চলছে আর আমি চারদিক চেয়ে চেয়ে দেখছি। কার্তিক মাস, বাতাসে ঈষৎ হিমেল হাওয়ার স্পর্শ। দুই ধারে বনের মাথায় জোনাকি মেলা বসেছে। ওপরে চন্দ্রহীন নক্ষত্র খচিত খোলা আকাশ। এমন রাত্রিতে বাইরে কোনোদিন কাটায়নি। দেখিনি এমন হেমন্তের মধ্যরাত্রির শোভা। আস্তে আস্তে রাত্রি গভীর হলো। সবার চোখ মুখে ঘুম ঘুম ভাব। সবাই গল্প থামিয়ে দিয়ে বারবার হাই তুলছে আর ঘুমের ভারে মাথাটা নেমে আসছে বুকে। ও, আমি বিভোর হয়ে নৌশরাত্রির দৃশ্য উপভোগ করছি। একটু পর সম্বিত ফিরল তিনজনের নাসিকা গর্জনে। বাপরে, নাক ডাকা বটে। তিনজনেরই মুখ ঝুলছে বুকের ওপর। আগুনটা আস্তে আস্তে কমে আসছে। আরও কিছুটা শুকনো পাতা দিয়ে আগুন করলাম। দূরে কোথাও যেন বার কয়েক শিয়াল ডেকে উঠল। শুধু একটানা ঝিঝির ডাক, আর গ্রামের ভেতর থেকে বার কয়েক কুকুরের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আমি সম্পূর্ণ একা জাগ্রত ব্যক্তি, আর কেউ কোথাও নেই। আস্তে আস্তে রাত আরও একটু গভীর হলো। এবার আমারও ঘুমে চোখ জুড়িয়ে এলো। মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে ঘুমিয়ে গেলাম কখন বুঝতে পারলাম না। কতক্ষণ যে এইভাবে ঘুমিয়েছি তা আমি জানি না। হঠাৎ কিসে একটা গোঁ গোঁ শব্দে ঘুমটা ছুটে গেল। চোখ মিলে চাইলাম চারদিকে। মনে হলো কেউ যেন চারদিকে কালো কালি ঢেলে দিয়েছে। কিছুই বুঝতে পারলাম না শব্দটা কোথা থেকে আসছে। আগুনটা পুরোপুরিভাবে নিভে গেছে ও আমার সঙ্গী তিনজন ঘুমে আচ্ছন্ন। একবার মনে হলো শব্দটা আমার ঠিক পেছন থেকে আসছে। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে পড়লাম এবং ঘুরে তাকালাম। আস্তে আস্তে অন্ধকারটা যেন ধাতস্থ হয়ে এসেছে। তারপর যে দৃশ্য দেখলাম তাতে আমার সারা শরীর দিয়ে ঠান্ডা একটা হিমের স্রোত বয়ে গেল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। হাত পা ঠকঠক করে কাঁপছে। আমি দেখলাম একটা ছায়ামূর্তি দুজন বলিষ্ঠ লোকের গলা টিপে ধরেছে, আর লোক দুজনের গলা থেকে গো গো করে শব্দ বের হচ্ছে। তারা ঠিক বুঝতে পেরেছে যে এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে তাদের রেহাই নেই। এই মৃত্যু দূত তাদের সঙ্গে করে নিয়ে যাবে। তারা হাত পা ছুঁড়ে বাঁচার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই তার হাত থেকে পালাতে পারছে না। আস্তে আস্তে তাদের নড়াচড়া বন্ধ হয়ে গেল। তাদের লাঠিগুলো পাশেই তাদের দেহ নিস্তেজ হয়ে পড়ে রইল। ছায়ামূর্তি এবার আমার দিকে ঘুরে দাঁড়ালো। অন্ধকারের মধ্যেও আমি ছায়ামূর্তিটাকে চিনতে পারলাম। কি ভয়ানক রূপ তার! আগুনের ভাটার মতো চোখ দুটো জ্বলছে আর মুখে পরিতৃপ্তির হাসি। আমি ছায়ামূর্তিটাকে চিনতে পারলাম, ঘনা পাগলা। আস্তে আস্তে সেই হাসির সাথে সাথে ঘনা পাগলার কুয়াশার সঙ্গে মিলিয়ে গেল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারি নাই। এই দৃশ্য দেখার পর ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমার খাটের পাশে বসে পিসিমা চিন্তিত মুখে বাতাস করছে, আর ঘরে বসে আছে হেমন্ত, কালু, নিমাই আর পিসে মশাই। আমার জ্ঞান ফিরেছে দেখে পিসিমা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, বাবা ঠিক আছিস তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি ঘাড় নেড়ে বললাম, কোনো অসুবিধা হচ্ছে না। তারপর আস্তে আস্তে সকলকে সব কথা খুলে বললাম। সব কিছু শুনে সবার মুখ বিস্ময়ে হাঁ হয়ে রইল। আস্তে আস্তে আরও ঘটনা শুনতে পেলাম বিভিন্ন জায়গা থেকে। জানা গেল যে আরও জনা পাঁচেকের মৃতদেহ পাওয়া গেছে, আর সকলেই চোর। আর মৃতদেহ পাশে একটা করে লাঠিও পাওয়া গেছে। আরও বিস্ময়কর ব্যাপার এই যে সিঙ্গিদের পৌর বাগানে সদর দরজার সামনে দুজনের মৃতদেহ আবিষ্কৃত হয়েছে। পুলিশে খবর পেয়ে সেই সিঙ্গিদের বাড়িতে ঢোকে এবং তল্লাশি চালিয়ে
চুরি যাওয়া মায়ের গহনা উদ্ধার করেছে। এবার সব ঘটনা সবার কাছে পরিষ্কার হয়ে এলো। আসলে ভূতের বাড়ি বলে ভয়ে ওইদিকে কেউ যেত না, তাই চোরেরা ওখানে তাদের ডেরা করেছিল। তাই তারা এতদিন ধরা পড়েনি। গ্রামে পাহারার জন্য জিনিসপত্র অন্যত্র পাচারও করতে পারেনি। আর একটা হিসাব তো মিলেই যায় যে ঘনা পাগলা কোনো কারণে চোরেদের সামনে পড়ে যায়, তাই চোরেরা তাকে নৃশংসভাবে খুন করে। ঘনা পাগলার বিদেহী আত্মাও তার মৃত্যু বদলা নিয়েছে। এই পর্যন্ত বলে দীননাথ থামল। আসলে সকলে চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। আস্তে আস্তে রাত হয়ে আসছে। আসলের মধ্যে থেকে ভিত্তু বলরাম ভট্টাচার্য বলল, আজকের মতো এখানেই থাক না, রাতও তো কম হয়নি। ওই যে কেশব ভাইয়া, আমার বাড়ি অবধি চলো আজকে। আসছি হে কালীপদ বলে লণ্ঠনখানা আর কেশব ভট্টাচার্যের হাতখানা জড়িয়ে ধরে সামনের রাস্তা দিয়ে চলে গেল। বড় কর্তাও আসর ভেঙে নিজের বাড়ি মুখে হলেন। তারপর আর সকলে নিজ নিজ বাড়ির অভিমুখে রওনা দিলেন।